আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ 21 রাতে। বাংলাদেশ ভারতের যে অভিন্ন নদীগুলো, সেই নদীগুলোর পানির একতরফাভাবে ভারত প্রত্যাহার করে নিচ্ছে, নিয়ন্ত্রণ করছে, এমন অভিযোগ শুধু নয়, বাস্তবতা তো রয়েছেই। যার সবচেয়ে বেশি আলোচিত এই মুহূর্তে তিস্তা সহ ডম্বুর বাঁধের কথা আমরা শুনছি বা নানানভাবে আলোচনা আসছে। ডম্বুর বাঁধকে কেন্দ্র করে কদিন আগে ইনকিলাব মঞ্চ যে লং মার্চের আয়োজন করেছে এবং সেটি মানুষের মাঝে অনেক আশা জাগিয়েছে। মোদ্দা কথা, আমরা এই মুহূর্তে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে যে অবস্থা আমরা পৌঁছেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অভিন্ন নদীর পানির হিস্সা কতটুকু আদায় করে নিতে পারবো, এই বিষয়ে আমাদের কি করা রয়েছে, নতুন কি পরিকল্পনা করা যেতে পারে, আন্তর্জাতিক অঙ্গনে আমরা কি ধরনের দাবি নিয়ে উপস্থাপন করতে পারি, সব কিছু এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ইনামুল হক, জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান, এবং রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আমি ওসমান হাদি, আপনার কাছে একটু জিজ্ঞেস করি, আপনারা তরুণ প্রজন্ম যে কাজটি করেছেন, অনেক কিছুতে আশা জাগাচ্ছেন, যে নদীর ন্যায্য হিস্সা নিয়ে নানান ধরনের কথাবার্তা সারা বছর ধরে চলছে, যুগের পর যুগ চলছে। আপনারা একটা লং মার্চ করলেন, কোন চেতনা থেকে এটি করলেন, কি উদ্দেশ্যে করলেন, এবং কোন কাজের অনুপ্রেরণায় আপনারা এত বড় একটি কাজ করলেন? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আসলে আমরা এই লং মার্চটা তো ইনকিলাব মঞ্চ করেছে ছাত্র জনতাকে নিয়ে। আপনার মাধ্যমে যারা এই অংশগ্রহণ করলো, সফল করলো, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে যে আগ্রাসনের তো অনেকগুলো দিক, আমরা যেটা এখন বলতে চাই এবং এতদিন ধরে বলেছি যে পানির অপর নাম জীবন, কিন্তু ভারতের ক্ষেত্রে বাংলাদেশের যে ব্যাপার, সেটা হচ্ছে পানির অপর নাম মরণ। পানিকে তারা উইপন হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে। তো আমরা তো আসলে এই কথাটা আজকে প্রথম নয়, আমরা পানি সন্ত্রাসের শিকার বহুদিন ধরে ভারতের। তো যখন ফেনী প্লাবিত হয়ে গেল এবার, এবং সেখানে আমরা জানলাম যে প্লাবিত হলো বন্যা, হ্যাঁ ভারত নিজেও বন্যা আক্রান্ত হয়েছে, এটা সত্য, কিন্তু আন্তর্জাতিক কোনো আইনে আমরা যেটা জানি, সে যদি তার গেট খুলে দিতে হয় তাহলে প্রতিবেশী দেশকে জানাতে হয়। আর সব থেকে যেটা লজ্জাজনক সেটা হলো সে রাতের আধারে বাংলাদেশকে না জানিয়ে এই যে গেটগুলো খুলে দিল এবং ফেনী সহ পুরো অঞ্চলটা কিভাবে ভেসে গেল আমরা দেখলাম। তো তখন আমাদের মধ্যে কাজ করছিল যে আসলে আমরা কি করতে পারি। তো প্রথমত আমরা যেটা করেছিলাম, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা সেখানে সহায়তা নিয়ে সবার আগে চলে গিয়েছি, এবং আমরা সবার প্রথমে সম্ভবত বলার চেষ্টা করেছি যে এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা রাজনৈতিক দুর্যোগ। এটাকে শুধু প্রাকৃতিক দুর্যোগ হিসাব করা যাবে না, এটা রাজনৈতিক দুর্যোগ। সুতরাং প্যারালালি আমরা যেটা করেছি, আমরা ফেনীতে ত্রাণ তৎপরতা করেছি এবং ঢাকায় আমরা বারবার বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি। আপনি হয়তো জেনে থাকবেন নিশ্চয়ই, এই শুক্রবারের আগের শুক্রবার আমরা রাজু ভাস্কর্যে এই যে ভারতের সকল অবৈধ এবং একতরফা বাঁধের বিরুদ্ধে রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছিলাম। আমরা সেখানে নাম ছিল যে গণধিক্কার ও ভাঙার গান, এবং সেখানে আমরা একটি প্রতীকী বাঁধ নির্মাণ করে, প্রচুর ছাত্র জনতা ছিল, সেটা আমরা ভেঙে ফেলেছিলাম এবং আমরা সেখান থেকে দাবি তুলেছিলাম যে আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন অনুযায়ী কেউ একক কোনো বাঁধ দিতে পারে না। সুতরাং ভারত যতগুলো বাঁধ নির্মাণ করেছে এগুলো অবৈধ এবং একতরফা, এগুলো উচ্ছেদের দাবি তুলতে হবে। এবং সে জায়গা থেকে আমরা সাথে সাথে লং মার্চের ঘোষণা করলাম। তো আমরা অবাক হয়েছি মানুষ যেভাবে গ্রহণ করেছে, এবং সে অনুযায়ী আমরা গত শুক্রবার, আপনি জানেন যে বিপুল ছাত্র জনতা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত আমরা লং মার্চ করেছি, এবং আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের এই লং মার্চ মানুষের মধ্যে আশা জাগিয়েছে, যেমনটা আপনি নিজেও বলছিলেন। যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সৃষ্টি হলো, সেই আন্দোলনের যারা ছিলেন তাদের মধ্য থেকে কি এই মঞ্চটা গড়ে উঠেছে? ধন্যবাদ। আসলে আমরা তো আসলে সবাই মিলে একটা আন্দোলন করেছি, আর এই ইনকিলাব মঞ্চটা আসলে আমরা যখন দেখলাম, এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রাখা দরকার যে আমরা 5 তারিখে যখন ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে গেল, পরের দিন থেকেই খুব তাগাদা ফিল করছিলাম যে আসলে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ যেমনিভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, এর একটি বড় এলিমেন্ট ছিল হলো কালচারাল ফ্যাসিজম। এই কালচারাল ফ্যাসিস্টরা সব থেকে বড় বৈধতা দিয়েছিল এই সরকারকে টিকে থাকার জন্য। সুতরাং আমাদের মনে হচ্ছিল নতুন একটা রাষ্ট্র, নতুন ব্যবস্থায় আসলে কালচারাল জায়গাগুলোকেও টাচ করতে পারছিল না। সবাই নতুন গভর্নমেন্ট ফর্ম করা নিয়ে কিভাবে রাষ্ট্র চলবে, কারো তো প্রিপারেশন ছিল না আসলে। তো সেই শূন্যতার থেকে আমরা পরের দিনই সিদ্ধান্ত নিলাম যে না, আমরা এই যে যারা কালচারাল ফ্যাসিস্ট, তাদেরকে, যারা জনবিরোধী ছিল, গণবিরোধী ছিল,
তাদেরকে রুখে দিতে আমরা একটা কালচারাল প্ল্যাটফর্ম দাঁড় করাবো এবং সেই মতো আমরা 6 তারিখেই সিদ্ধান্ত নেই। কালচারাল প্ল্যাটফর্ম বলতে আমরা আসলে একটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের যারা প্রতিনিধিত্ব করে এমন একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যারা বাংলাদেশের সমস্ত আমাদের দাবিগুলো তো অফকোর্স পলিটিক্যাল, কিন্তু এই কথাগুলো তারা কালচারালি বলবার চেষ্টা করবে। যেমন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা সর্বপ্রথম প্রোগ্রামটা করেছিলাম গানে, কবিতায়, মঞ্চে, নাটকে এই ধরনের কর্মসূচি আমরা শুরু করেছিলাম। এনামুল হক, একটু যদি স্পেসিফিক্যালি আমরা জানতে চাই যে বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদী, আন্তর্জাতিক পর্যায়ে অভিন্ন নদী কটি রয়েছে এবং এগুলোর উপরে কি ধরনের ড্যাম বা বাঁধ, সহজ কথা বলতে গেলে তারা কি উপায়ে পানি নিয়ন্ত্রণ করছে তাদের কাছে, মানে বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে হিস্সা সেখান থেকে পানি প্রত্যাহার করে নিচ্ছে এককভাবে? ব্যাপারটা হলো কি যে হিস্সা বারবার বলা হয়, হিস্সা আমি কখনো বলি না। এমনকি মানে একাধিক দেশের যে আন্তর্জাতিক নদীগুলো আছে তার ব্যবহারের জন্য যে কনভেনশন 1997 সালের, যেটা সবচেয়ে ভালো কনভেনশন, তাতেও কোথাও হিস্সার কথা বলা নাই। ডিস্ট্রিবিউশন, ডাইভারশন, স্টোরেজ এসব শব্দ এখানে নাই। সেখানে হলো ব্যবহার, আচ্ছা, হ্যাঁ, ইউজ। কারণ হলো যখন একটা নদী প্রবাহিত হয়, যে দেশের ভেতর দিয়ে যাক, যে অঞ্চল দিয়ে যাক, যে গ্রামের পাশ দিয়ে যাক, সেই নদীর পাশের জনগোষ্ঠী এমনকি জীব সকলেরই অধিকার থাকে সেই নদীর উপরে। অতএব এটা ব্যবহারের ব্যাপার। এইখানে ব্যাপারটা হলো যে ভারত এমনভাবে ব্যবহার করছে যেটা নাকি ভাটির লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই হলো ব্যাপারটা। তো ওই আইনে বলা আছে যে উজানের দেশের মানুষরা তারা পানি এমনভাবে ব্যবহার করতে পারবে না 7.1 ধারা, যে ভাটির লোকেরা সেটা ক্ষতিগ্রস্ত হয়। আর 7.2-তে বলা আছে যে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবে। তাহলে এটা অসাধারণ একটা ব্যাপার ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা অনেক আন্দোলন করলাম, কিন্তু বাংলাদেশ সরকার সেটা র্যাটিফাই করে নাই। বাংলাদেশ সরকার র্যাটিফাই করেনি, এখনো র্যাটিফাই করে নাই। আমরা ধারণা করছিলাম যেটা ভারতের কারণে, ভারতের চাপে এইটা হয়েছে। আচ্ছা, এখন আমাদের অভিন্ন এই আইনটা কত সালে হয়েছে? এটা 1997 সাল কনভেনশন, 1997 সালে। হ্যাঁ। তো পরবর্তীতে যখন বিএনপি ক্ষমতায় এলো 2001 সালে, তখনও না করার কারণ কি? বিএনপি তো বুঝতোই না, বিএনপি তো অনেক কিছু বোঝেই নাই। আচ্ছা, হ্যাঁ, যেমন খালেদা জিয়া গেল দিল্লি, ঘুরে এসে যখন জিজ্ঞেস করলো যে আপনি গঙ্গা পানি চুক্তি সম্পর্কে বা পানি ব্যবহার নিয়ে কী বললেন, বলে আমি তো ভুলেই গেছি। তো এটা খুব বহুল প্রচলিত কথা। বিএনপি তো অনেক কিছু বোঝেই না। যা হোক, আওয়ামী লীগ বোঝে, কিন্তু ভারতের স্বার্থে বোঝে। পার্থক্যটা, দুইটার পার্থক্যটা এইটা আর কি, আর কিছু না। তো আমাদের সবার আগে একটা মানে প্রধান এটা হয়েছিল ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ যখন হয় তখন 1974 সালে এটা হয়। তো 1975 সালে বঙ্গবন্ধু গিয়ে তখন 41,000 কিউসেক পানির একটা চুক্তি হয়েছিল 1 বছর। কিন্তু তারপরে এবার সে মারা গেল, উনি মারা গেল। মারা যাওয়ার পরে তো একেবারে বেকায়দা অবস্থা। কিন্তু তখন একটা জিনিস স্মরণীয় হলো যে মৌলানা ভাসানী লং মার্চ করেছিলেন। মৌলানা ভাসানী এটা করেছিলেন 76-এ, এবং সেটা করেছিলেন ফারাক্কা লং মার্চ, ঠিক না? তো ফারাক্কা লং মার্চ এটা খুব অসাধারণ ঐতিহাসিক, এবং পরেই জিয়াউর রহমান এটা চুক্তি করতে পেরেছিলেন এবং গ্যারান্টি সহ। বেশ, তো এই চুক্তিটা কিন্তু জিয়াউর রহমানের মারা যাওয়ার পরে 12টা বেজে গেল, চুক্তি আর থাকলো না, এমনকি এরশাদ আমলে কোনো চুক্তিই হয়নি, গেল। জিয়া রহমান, খালেদা জিয়া আসলো, তার সময়ও চুক্তি হয়নি। কিন্তু এর পরবর্তী যে জিনিসটা আমাদের হলো, চুক্তি হলো, হাসিনা আসলে চুক্তি হলো, সেটা একটা অধীনতামূলক চুক্তি হলো, গ্যারান্টি নাই, আরও পানি কমে গেল। তা হাসিনার পিতা উনি এনেছিলেন 41,000, ইনি আনলেন 27,000, তাও আবার গ্যারান্টি নাই। এরকম একটা 25 বছরের চুক্তি ছিল। 25 হোক বা 30 হোক, এই বছর তো হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে, 26-এ শেষ হয়ে যাবে। 26-এ শেষ। আচ্ছা, এখন এরপরে যে জিনিসটা জঘন্য কাজ হলো সেটা তিস্তা নিয়ে। এটা জঘন্য কাজ আমি বলবো, কারণ আমরা সবাই জানি যে চুক্তি প্রায় হয়ে গেছে। রমেশচন্দ্র সেন তখন মন্ত্রী, উনি বললেন যে আমাদের 3,500 4,000 কিউসেক আমরা পানি পেয়ে যাচ্ছি। চমৎকার কথাবার্তা, যুক্তিসঙ্গতভাবে হয়, যুক্তিতেও আসে, এবং ন্যূনতম প্রবাহ কল্যাণ রুদ্র যেটা জানাচ্ছেন আমার কাছে রেকর্ড আছে, তাই ঠিক আছে। কিন্তু হলো না, বন্ধ হয়ে গেল। মমতা দিতে চাইলেন না, উনি বললেন তিস্তায় তো জল নেই। উনি সব জলটা নিয়ে গেলেন। বহু পত্রিকায় লিখেছি যে জল তো উনি নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে উনি তো উনি ব্যবহার করছেন না, উনি ডাহুক নদীতে ফেলে দিয়ে ওটা ইয়েতে ফুলহার নদীতে পাঠিয়ে, বিরায় পাঠিয়ে। আমরা তিস্তা প্রসঙ্গে আসবো। আমি একটু জানতে চাচ্ছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে কি পরিমাণ স্থানে
কি কোন কোন ভাবে ভারত পানি প্রত্যাহার করছে আমাদের? তো এটাই বলছি, তিস্তার যে জিনিসটা সেটা সে করলো কি ইয়ে নিয়ে, এটা দ্বিতীয় যেটা সবচেয়ে বড়, তো এটা হলো প্রত্যাহার, মানে আমার এলাকায় না আসতে দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া, যেটা নাকি এটাকে বন্টন বা প্রত্যাহার এই জিনিসগুলো বলে। হ্যাঁ, আর রিলিজ যেটা মানে এটাকে বলে যে জল ছেড়ে দেওয়া, সেটা একটা আরেকটা জিনিস। যেমন ডম্বুর ওরা যেটা মার্চ করেছে, ডম্বুর এটা জল ছেড়ে দেয়, ওটা কিন্তু প্রত্যাহার না, মানে হ্যাঁ জল ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা, তো এখন একটা চমৎকার বিষয় হলো তাদের যে মার্চটা সেটা ডম্বুর মার্চ করেছে। তারা কি ডম্বুর গেছে? যায়নি, আমি ডেফিনেটলি যাইনি। তাদেরকে রিসিভ করতে ত্রিপুরার মন্ত্রী এসেছিলেন, আসেননি, ডেফিনেটলি আসেননি। কারণ ত্রিপুরার মন্ত্রী কিন্তু বলছিলেন তারা আসলে আমি নিজে গাড়ি করে আমি ডম্বুরে নিয়ে যাব, কিন্তু উনি আসেননি। তো তিস্তা নিয়ে যখন হতো তখন মার্চ করতে গিয়ে আমি হাজার বলেও আমি বুঝালেও পারি না, আমি নিজে কল করি গজলডোবা মার্চ, আর আমাদের যত সব আন্দোলনকারীরা তারা করে তিস্তা মার্চ। তিস্তা মার্চ আমি কি মৌলানা ভাসানী কি চাঁপাই নবগঞ্জ মার্চ করেছিলেন? মৌলানা ভাসানী করেছিলেন ফারাক্কা মার্চ। তার মানে আমাদের টার্গেট থাকবে ওইখানে যেখানে ঘটনাটা, সেখানে আমি যেতে নাও পারতে পারি, এরা হয় ডেফিনেটলি যেতে পারবে না, কুমিল্লা পর্যন্ত গেছে, কিন্তু টার্গেট তো বলা আছে টম্বুর। আমাদের আন্দোলনকারীরা তিস্তা নিয়ে কেন পিছিয়ে গেল? তারা যদি বলতো গলডোবা মার্চ আজকে কবে সমাধান হয়ে যেত। তারা তো শুরু করেছে, আশ্চর্য ব্যাপার। আমি না, এটা এই ছেলেরা ভালো জিনিস দেখিয়েছে আমাদেরকে, এটা শিক্ষা নেওয়া দরকার। যারা আন্দোলন করতো তিস্তা নিয়ে তারা তিস্তা মার্চ করতো কেন? এবং যে তিস্তা আমাদের যে তিস্তা ব্যারেজ আছে ওখানে গিয়ে তারা শেষ করতো। ওগুলো তো শুধু শো অফ, মানে কি, মানে লোক দেখানো জিনিসগুলো। কিন্তু তারা যদি বলতো যে গজলডোবা মার্চ করবো, তাহলে না হয় তারা পঞ্চগড় পর্যন্ত যেত, না হয় বাংলা মন্দ পর্যন্ত যেত। কিন্তু বাংলা মন্দ না যেতে দিয়ে তাদেরকে পঞ্চগড়ে ঠেকাতো, তবু তো একটা টার্গেটটা বোঝাতো যে যত ঘটনা ঘটছিল গজলডোবাতে। এরা একেবারে দৃষ্টিভঙ্গিটা সরিয়ে দিল। একটা চমৎকার কথা বলছে, সেটা হলো আমরা কালচারাল হেজুমনি যেটা, এটা হ্যাঁ আরেকটা শব্দ ব্যবহার করেছে পানি সন্ত্রাস। না কালচারাল, আমি যে কথাটা বলছি এটা কালচারাল। এই কালচারাল আমাদের এই 12টা বাজিয়েছে। হাসিনা যত মানে শিল্পী ভদ্রলোক সবাইকে কিনে ফেলছিল ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, টাকা পয়সা দিয়ে, এবং তারা প্রত্যেকের ভারতের দালাল। ডেফিনেটলি হ্যাঁ, তো এটা একটা চেতনা। আমি যুবক ওদেরকে যে চেতনাকে আমি খুব ধন্যবাদ দিই, তারা একটা আমাদেরকে দিচ্ছে। ভারত নিয়ন্ত্রণ করছে, কিন্তু নিয়ন্ত্রণটা এটা নিয়ম হলো যে যাই করুক সে উইথড্রল করা, যেটা মানে নিয়ন্ত্রণ করে কি জন্য? ব্যবহার করার জন্য। কিন্তু সেটা আন্তর্জাতিক আইন হলো যে উজানের দেশ যদি ব্যবহার করতে গিয়ে ভাটির দেশের ক্ষতি হয় তাহলে সে ক্ষতিপূরণ দিতে হবে। আমি এই বিষয়ের সংজ্ঞাটা আপনার কাছ থেকে আরেকটু ভালো করে শুনবো। তার আগে শরীফ ওসমান হাদি নিঃসন্দেহে যে কালচারাল প্ল্যাটফর্ম গড়ে তোলার কথা বলেছেন, যেটি ইনামুল হকও অ্যাড্রেস করছিলেন, এই বিষয়গুলো তো সাধারণ মানুষকে স্পর্শ করে বেশি। গানে, কবিতায়, নাটকের মাধ্যমে যে প্রতিবাদগুলো হয়, আমাদের দুর্ভাগ্য যে যাদের উপরে সাধারণ মানুষ আস্থা রাখতো, যেটা সত্য কথা বলবে, যেটি ইনামুল হক কেবলই বললেন, তাদেরকে কিনে ফেলা হয়েছিল বা তারা নিজেরা জাতির বিবেক বিক্রি করে দিয়েছিলেন। এবং আমরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যে কোনো আন্দোলন দেখি যে ছাত্ররা যেমন সর্বাগ্রে নামে, এবং পাশাপাশি একই সঙ্গে সবার আগে রাজনৈতিক নেতাদের আগেও বা রাজনৈতিক দলগুলোর আগে সাংস্কৃতিক শিল্পীরা রাজপথে নেমে আসে, যে কোনো অন্যায় প্রতিবাদের তারা শরিক হয়। এখন বিষয় হচ্ছে যে আপনারা আপনাদের এই পরিকল্পনাটাকে বা এই প্ল্যাটফর্মটিকে কত দূর নিয়ে যাবেন এবং কি ধরনের কর্মসূচি দিবেন? আচ্ছা, আমি আপনাকে অ্যাড্রেস করবার আগে স্যারের একটা জায়গা থেকে একটুখানি বলে আসি। স্যার খুব ভালোভাবে অ্যাড্রেস করছিলেন যে আসলে এই যে কালচারাল ফ্যাসিজম যে ব্যাপারটা, যে এখান থেকে আওয়ামী লীগ চলে যেতে পারে, এমনকি ভারতীয় আধিপত্যবাদও পলিটিক্যালি চলে যেতে পারে। যেটা দীর্ঘদিন ধরে রয়ে যাবে সেটা হলো ভারতের আধিপত্যবাদের এবং ফ্যাসিজমের তাদের কালচারাল এলিমেন্টগুলো রয়ে যাবে। প্রমাণ দেখেন আপনি, এই যে এত বড় ছাত্র আন্দোলন হলো, মানে ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলন, শত শত মানুষ মরে গেল, আপনি কিন্তু বলতে পারবেন না যে ছায়ানট একটা মিনিটের জন্য তারা রাস্তায় দাঁড়িয়েছে এবং প্রতিবাদ করেছে, যে তারা রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেয়ে কিন্তু প্রতিবাদ জানায় না, মোমবাতি জ্বালিয়ে, যে এই ছাত্রগুলো মরে গেল কেন।
আপনি খেয়াল করবেন যে না কোনো কোনো সংগঠন হয়তো করেনি, আবার অনেক সংগঠন, অনেক সাংস্কৃতিক করেছে, সংগঠন কিন্তু তারা আমি প্রতিবাদ আপনাকে করেছে, একটু একসাথে বলতে- রাজপথে নেমে এসে ছাত্রদের হ্যাঁ, সঙ্গে। অল্প, এটা মানে আপনি যদি বলেন তারা কিন্তু বাংলাদেশের খুব মূলধারার শিল্পী কম, এবং তারাও যখন নেমেছে খেয়াল করবেন যখন বিজয়টা সুনিশ্চিত হয়ে এসছে অনেকটা, তখন তারা কিন্তু ঝুঁকি নিয়ে খুব অল্প মানুষ নেমেছিল। এরপর আমরা তাদেরকে নিশ্চয়ই অভিনন্দন জানাচ্ছি যারা এই ঝুঁকিটা নিয়েছিলেন। কিন্তু আমি এই কথাটা বলতে চাই যে দেখেন, গতকালকে জাতীয় সঙ্গীত ইস্যুতে এটা নিয়ে আমাদের কোনো কথা নাই, এটা আমরা পরে বলবো, কারণ এখন আমাদের আরো অনেক বড় কাজ, কিন্তু এটা নিয়ে পক্ষ বিপক্ষ অনেক থাকতে পারে, আমরা এই বিষয়ে এখন আলোচনা করতে চাই না। কিন্তু জি। উদিচে যেমনি ভাবে বড় করে দাঁড়ালো, আমাদের তো প্রত্যাশা হচ্ছে যে উদিচে তো সবার আগে দাঁড়ানোর কথা ছিল বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে, তারা দাঁড়িয়েছে। আসলে অত বড় করে আপনি খেয়াল করবেন, বড় ছোট না, আমি যে দেখেছি প্রেস ক্লাবের সামনে তারা বেশ টানা কয়েকদিন আন্দোলনে শরীক করেছে, শেষের দিকে করেছে। যেটা বাস্তবতা সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। জি বলুন আপনি। আমার প্রশ্ন ছিল আপনাদের পরিকল্পনা এবং কর্মসূচি নিয়ে। হ্যাঁ, আমরা যেটা চাচ্ছি যে আগামী একদম পুরো লম্বা সময় ধরে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছে আমরা পলিটিক্যাল পার্টি ফর্ম করব কিনা। আমরা এটা আমাদের ফোরামে আলোচনা করেছি, না আমরা পলিটিক্যাল পার্টি ফর্ম করব না, কিন্তু আমাদের দাবিগুলো এটা কখনো পলিটিক্যালি হবে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে, কিন্তু আমরা বড় করে এই কালচারাল হেজিমনিটা ভেঙে দিতে চাই। এবং আমরা এখানে চেষ্টা করছি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের যত শিল্পী আছেন, সাংস্কৃতিক কর্মী আছেন, তাদেরকে একত্রিত করবার। এবং আপনি অবাক হবেন যে আমরা শাহবাগে সর্বপ্রথম যে প্রোগ্রামটা দিয়েছিলাম যে স্বৈরাচারের পতনের শোকরানা উপলক্ষে গণসিজদা ও দ্রোহের গান, আমরা শাহবাগে দুটো সেজদা দিয়েছিলাম, পরে দ্রোহের গান হয়েছে প্রচুর, ওখানে অসংখ্য মানুষ জয়েন করেছিলেন। তো আপনার এর আগেও যখন আমরা অফ দ্য রেকর্ড আলাপ করছিলাম, একজন বলছিল যে ফ্যাসিবাদটা তো আসলে শুধু ক্ষমতার কাঠামোর মধ্যে থাকে না, এটা মননে মগজে চলে যায়। আমাকে একটা টিভি থেকে ইন্টারভিউ করছিল, তখন রিপোর্টার আমাকে জিজ্ঞেস করছিলেন যে এটা গণসিজদা কেন। তা আমি ওনাকে বলেছিলাম দেখেন, ফ্যাসিবাদ যে একদিনে যায় না, এবং এটা শুধু ক্ষমতার ব্যাপার না, এটা সংস্কৃতির ব্যাপার, সেটার প্রমাণ হলো আপনার প্রশ্ন। মানে আপনি প্রশ্ন করলেন গণসিজদা কেন, আমার প্রশ্ন হলো গণসিজদা নয় কেন। এখানে মাহফিল হবে, এখানে যাত্রা হবে, এখানে সিজদা হবে, এখানে পুজো হবে, কেউ কাউকে আটকাতে পারবে না। তো এই যে প্রশ্ন সে করতে পারলো, এর মানে দীর্ঘ ফ্যাসিবাদ চর্চার মধ্য দিয়ে মানুষের মননে মগজে ফ্যাসিবাদ চলে গেছে। আমরা আর গোড়ার থেকে কাজ করতে চাই। দীর্ঘদিনের ভারতের বিনিয়োগে, আওয়ামী লীগের সহায়তায় যেই ন্যারেটিভ নির্মাণ করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, সেই ন্যারেটিভগুলো আমরা গোড়ার থেকে ভেঙে দিতে চাই। একদম শুরু থেকে আমরা শুরু করব, এবং যত শিল্পী, সংস্কৃতি কর্মী, সাহিত্যিক যারা বাংলাদেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছে, এবং তার মধ্যে গণমাধ্যমও, আমরা তাদেরকে গণমাধ্যম বলতে চাই না, আমরা একটা নতুন টার্ম বলছি, আমরা তাদেরকে বলছি ফ্যাসি মাধ্যম। যারা ফ্যাসিবাদের দোষর ছিল আমরা তাদেরকে বলতে যাচ্ছি ফ্যাসি মাধ্যম। আমরা তাদেরকেও জনতার সামনে দাঁড় করাতে চাই, তাদেরকে জবাব দিতে হবে, এটা আমরা করতে চাই। এবং আমাদের কর্মসূচি হলো সামনে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের ছাত্র জনতাকে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, স্কুলের ছাত্র থেকে শুরু করে আমাদের অভ্যুত্থানের স্পিরিট ধরে থাকতে হবে। আর এই জন্য আমাদের সিদ্ধান্ত, আমরা কখনো ক্ষমতার কাঠামোর মধ্যে যাব না, আমরা প্রেশার গ্রুপ হিসেবে থাকব, এবং ইনসাফ কায়েম করতে হবে প্রতিটা মানুষের জন্য, হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সমান নাগরিক অধিকারকে নিশ্চিত করতে হবে বাংলাদেশে, এটাই আমাদের দাবি। চমৎকার বলেছেন। ইনামুল হক গণমাধ্যমের কথা বলছিলেন, শরীফ ওসমান হাদি। গণমাধ্যমের প্রসঙ্গ যখন এলোই আমি একটু বলি, সেটা হচ্ছে যে আরও প্রায় এক যুগ আগের কথা বলতে গেলে, তিতাস নদীতে বাঁধ দেওয়া হয়েছিল। এটা যদিও বাঁধ মানে ওই ভারত বাঁধ দিয়েছে তা না, আমরা নিজেরাই বাঁধ দিয়েছিলাম অ্যাক্রস দ্য রিভার, একেবারে নদীর মাঝখান বরাবর। এরকম তিতাস সহ অসংখ্য রিপোর্ট আমি করেছি, তিস্তা নিয়ে করেছি। এই রিপোর্টটাও 21 টেলিভিশন ব্রেক করেছিল। ভারতের ত্রিপুরাতে পালাটানা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কলকাতা থেকে যেই হেভি ম্যাটেরিয়ালস আসছিল আশুগঞ্জ বন্দরে আনলোড হওয়ার পরে তারা 25 টন ওজন সম্পন্ন ট্রেইলার, সেই ট্রেইলারে করে 350 টন পণ্য যেত। এবং ওই পণ্য নেওয়ার জন্য আখাউড়ার আগে, আখাউড়া স্থল বন্দরের আগে তিতাস যে নদী, সেই নদীর উপরে একটা ব্রিজ ছিল, কিন্তু ওই ব্রিজ দিয়ে তো আর ট্রেইলার যাবে না 350 টনের জন্য। করা হলো কি, একেবারে মাঝ বরাবর বাঁধ দিয়ে দেওয়া হলো। সেই বাঁধ দেওয়ার কারণে এটাকে এমবাঙ্কমেন্ট বলবো নাকি, ঠিক আছে, বাঁধ হলো। আচ্ছা, মাঝ বরাবর নদীর ভাটি অংশ একেবারে মরে গেল, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হলো, ফসল উৎপাদন হলো না, এখনও সেটি মরা অবস্থায়, নদী প্রায় মারা গেছে। এই যে ভারত একদিকে আমাদের অভিন্ন নদীগুলোর পানি প্রত্যাহার করছে, আর একদিকে একেবারে আমাদের নিজস্ব নদী, সেই নদীকেও আমরা ভারতের কারণে মেরে ফেললাম। এবং ব্রাহ্মণবাড়িয়ার যে জীববৈচিত্র্য ধ্বংস, মানুষ পেশা বদল করেছে, জেলেরা পেশা বদল করেছেন, কৃষক পেশা বদল করেছেন ওই নদী মারা যাওয়ার কারণে। এটা তো নতজন পররাষ্ট্রনীতির কারণে নিশ্চয়ই।
মানে পৃথিবীতে আর কোনো উদাহরণ তো ছিল না যে একটা নদীর মাঝ বরাবর বাদ দিয়ে দেওয়া হবে। এক রূপ কথা বা ধর্মীয় জায়গা থেকে আমরা জানি যে নীলনদ দ্বিখণ্ডিত করা হয়েছিল। ঠিক আছে, এরকম কি আর কোনো দৃষ্টান্ত আছে আপনার মতে? আছে, এরকম দৃষ্টান্ত আছে, কিন্তু কথা হলো যে এইরকম যে বাদ যখন দেয়া হয়, এটা হ্যাঁ ঘটনার পুরোটা ঘটেছে আধিপত্য, ভারতীয় আধিপত্যের কাছে আমরা নতজানু এই কারণে। কিন্তু সমস্যাটা সমাধান করা যেত, যে সমস্যাটা এই ধরনের সমস্যার সমাধান হয় না, বাংলাদেশে হয় না। আমি অজস্র সেতু নির্মাণের, যখন সেতু নির্মাণ করা হয় কোনো একটা নদীর উপরে, তখন দেখা যাবে যে জাস্ট উজানে একটা মাটি দিয়ে বাঁধ করে দিল, বাদ করে দিয়ে একটা বেলি ব্রিজ দিল, দিয়ে নদীটা ছোট হয়ে গেল, সেতুটা নির্মাণ হচ্ছে। কোনো এক সময় এরকম একটা ঘটনা হওয়ার পরে, সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পরে তারপরে ওই বাঁধটা তোলা হয়নি। তখন আমি অনেক ছোট অফিসার ছিলাম, আমি তখন সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলীকে বললাম যে আপনার এলাকায় যে আপনি যে বাঁধটা ওখানে দিয়েছেন, বাঁধটা তো তুলে নেবেন, কাজ যখন হয়েছে তখন তো তারপর তো তুলে নেবেন, কিন্তু তুলে না হয়নি, এর ফলে এখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, ভাটিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা আমার নিজেরই অভিজ্ঞতা, এটা 78-79 সালের কথা বললাম। এরকম আমি বহু দেখেছি। তিতাসেরও এই সেটা নিজ দেশে প্রয়োজনে। আরে আমি তো বললামই তো আগে যে অধুবত্ববাদের একটা অধ্যয়ন, আমি তো আগেই বলেছি। আমরা তিতাসের যে যখন করার যখন এক শুকনার সময়, যখন প্রবাহ থাকে না সাপোজ, তখন তিতাসের তলা দিয়ে মাটি জিনিসগুলো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এটার ম্যানুয়ালের তার একটা ইয়ের মধ্যে থাকতে হতো, যে কাজের ওয়ার্ক শিডিউলের মধ্যে থাকতে হতো, যে এরপরে সম্পূর্ণরূপে তুলে দিবে না। করতে হবে কেন? আমি তো ওই প্রশ্ন দিয়ে যাচ্ছি না, আমি ওই প্রশ্নের উত্তর দিচ্ছি না, আমি সম্পূর্ণ তুলে নিতে হবে। কিন্তু আমরা যেটা দেখি অহরহ এরকম যতগুলো বাদ হয় তুলে নেয় না, এটা হলো তুলে নেয় না। এখন যে প্রশ্নটা আসলো যে এরকম আছে কিনা, হ্যাঁ আছে, প্রচুর আছে, নেই যে তা না। একটা প্রবাহিত নদীর উপরে তো বাদ দেওয়া যায় না, কিন্তু এটা হলো যে নদীটার উপরে বাদ দিয়েছে সেখানে তখন প্রবাহ থাকে না, নাহলে এবারে সে বাদ দিতে পারবে না। ভরা বর্ষায় তিতাসের উপরে বাদ দিতে পারবে না। আমি যেটা নিজে সরজমি দেখেছি, বালির বস্তা ফেলে, কংক্রিটের সামগ্রী ফেলে, ওটা ওখানে সেটা তো তুলতে হবে, না তুললে পারে তো এই যে ক্ষতি হলো, সে যে এই যে জীব বৈচিত্র্যের ক্ষতি হলো, সেই ক্ষতিগুলো তারপরে কোটি কোটি শত কোটি টাকা তারপরে ড্যামারেজ দাবি করা যায়, কোর্টে আদালতে করা যায়। আর যদি এটা আমেরিকা হতো, ইউরোপ হতো, তাহলে পরে তাদের উপরে মামলা হয়ে শত শত কোটি টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হতো। দুর্ভাগ্য, আমরা তো সেই পরিমাণ, আমরা তো হলো কি সেই জিনিসটা বুঝি না, প্লেন বলি, আমরা তো কিছুই করি না, আমরা বুঝি না জিনিসটা। আমরা শুধু আমরা হলাম কি, আমি কিরকম, আমাদের দেশটা হলো কিরকম, আমরা ওখানে শাহবাগে ব্যানার নিয়ে দাঁড়াই, মা আমাদেরকে এই দিতে হবে। আরে যে হাসিনা স্বৈরাচার তোমার এই 12টা বাজাচ্ছে, সেই হাসিনা স্বৈরাচার তুমি মা করতেছো। বহু ছাত্রদের আমি দেখেছি বঙ্গবন্ধুর ছবি নিয়ে, হাসিনার ছবি নিয়ে তারা আন্দোলন করছে। আরে বাবা, সে তো ক্ষমতায় আছে, তুমি কেমন করে তাদের কাছে তুমি চাও? আমাদের এত নতজন, এই যে মন দাসত্ব না কি একটা কথা হলো, যে কালচারাল, এমন ভাব আমাদের একেবারে মনটা এমন হয়ে গেছে, তারপর শেষ নাই। জি শরীফ, আপনার কাছে আমার প্রশ্ন, যে আমার প্রশ্ন ছিল কোন ধরনের কর্মসূচি আপনারা পরবর্তীতে থ্রো করবেন, যেহেতু লং মার্চ করেছেন, আপনারা কালচারাল একটা অর্গানাইজেশন গড়ে তোলার চেষ্টা করছেন, এটাকে আরও এনরিচ করবেন, কিন্তু কর্মসূচিগুলো কী ধরনের হতে পারে সেই উত্তরটা আমি এখনো পাইনি, আপনার কাছে নিব আমি উত্তরটা। একটা ছোট্ট বিরতি পরে দর্শক ফিরছে খুব শিগগিরই। আবার আমন্ত্রণ। 21 রাতে আলোচনা করছি ভারত বাংলাদেশে অভিন্ন নদী যেগুলো রয়েছে সেইগুলোর থেকে আমাদের যে ন্যায্য হিস্সা বা আমাদের যেটি প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী পানি কীভাবে আমরা পেতে পারি, আন্তর্জাতিক আইন কি বলছে, কি করা উচিত আমাদের। শরীফ ওসমান, কি ধরনের কর্মসূচি আমরা আগামীতে আপনাদের কাছ থেকে প্রত্যাশা করতে পারি? ধন্যবাদ। আপনার কথার সাথে আমি একটু রিলেট করি, যে আমার সাথে গতকালকে রাতে
ইন্ডিয়ান একজন জার্নালিস্ট, উনি আমাকে নক করেছিলেন, আমাদের এটা নিয়ে ওনাদের কনসার্ন আছে। তো কথার এক ফাঁকে উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আসলে আপনাদের পরবর্তী কর্মসূচি কেমন হতে পারে, অথবা বা আসলে এই সমস্যার সমাধান কোনো আছে কিনা, বা আপনারা কেমন সমাধান চাচ্ছেন। তো তখন আমি একটা ছোট উত্তর দিয়েছিলাম। পরিচয় কি? হ্যাঁ, মানে আমাদের এই আন্দোলন দেখে সামহাও উনি যে কোনোভাবে আমার ফেসবুক আইডি হয়তো কারো কাছ থেকে পেয়েছে, দেন উনি আমাকে নক করেছে, বললো যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, কাইন্ডলি আমাকে যদি একটু হেল্প করেন। তো আমাদের এখানে মিডিয়ায় যা নিউজ হয়েছে এগুলো আমি ওনাকে দিয়েছি এবং বিভিন্নভাবে তো ওনার সাথে কথা হচ্ছিল। তো আমি যেটা বলেছিলাম, কাইন্ডলি ফাঁকে আপনাকে একটু বলে নিই যে কর্মসূচি কি দিতে চাই। আসলে আমরা দেখেন, আমরা কিন্তু ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে যে দাঁড়িয়েছি, এটা আমাদেরকে সময় দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের প্ল্যান ছিল না। যেহেতু আমরা দেখলাম এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ না, রাজনৈতিক দুর্যোগও বটে, সুতরাং এটা দাঁড়ানো আমাদের জন্য দায়িত্ব ছিল। আমরা পানি নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু শুধু পানি আমাদের কাজ না, আমরা সমস্ত ধরনের আগ্রাসন, আই রিপিট, ভারতীয় আগ্রাসন এই জন্য বলি যে যেহেতু বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারতই আছে সবার আগে, সমস্ত আগ্রাসন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আমাদের সাংস্কৃতিক বয়ান জারি রাখবো। আর খুব নিশ্চিতভাবে বলতে চাই, আমাদের কথাগুলো তো নিশ্চয়ই পলিটিক্যালি হবে, কিন্তু আমরা যেটা এই আপনি যেটা বলছেন যে সাংস্কৃতিক প্রোগ্রাম বলতে যেগুলো বোঝায়, বিশেষ করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে নক করছে বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি দিয়ে যায় কিনা। আমরা প্ল্যান করছি, আমরা এখন অল্প সময়ের মধ্যে গুছিয়ে আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যাব, তাদের সাথে কথা বলবো, এবং বিশ্ববিদ্যালয়ের চেয়েও আমরা বেশি ফোকাস করছি আমাদের স্কুলগুলোতে। কারণ হলো, মানুষের তো মনন বেড়ে ওঠে স্কুল থেকে। আমাদের 15 বছর ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমাদের সবার মননে মগজে এমনভাবে দাসত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটাকে যে প্রশ্ন করা যায়, আপনি অবাক হবেন যে আমাকে জিজ্ঞেস করছিল যে আপনারা যে গিয়ে ঘুরে আসলেন লং মার্চ করে, তো এটা অ্যাচিভমেন্ট কি? আমি বললাম অ্যাচিভমেন্ট প্রথমত এটাই যে প্রত্যেকটা মিডিয়া নিউজ করছে যে ভারতের অবৈধ বাদ, আই রিপিট, এর আগে মানুষ মনে করতো যে অবৈধ মানে ভারতের সীমান্তের মধ্যে ভারত বাদ করবে, বাট এটা আবার অবৈধ হয় কি করে। আমরা যেহেতু এটা বলতে পারলাম যে আন্তর্জাতিক নদীতে কেউ একতরফাভাবে কোনো বাদ দিতে পারে না, এবং এটা শতভাগ অবৈধ, আমরা ডকুমেন্টেড করবার চেষ্টা করলাম। এর মানে মানুষ এটা এখন বলতে শুরু করছে এটা অবৈধ। তো এই জায়গা থেকে আমি যেটা বলছিলাম যে আমাকে ইন্ডিয়ান যিনি জার্নালিস্ট ছিলেন তিনি যখন প্রশ্ন করছিলেন যে এটা কীভাবে শুরু করা যায়, আমি বললাম ভেরি গুড, আপনারা তো অনেক দূর এগিয়ে নিয়েছিলেন, আসেন সেখান থেকেই শুরু করি। আপনারা 2011-তে যখন তিস্তা স্বাক্ষর হয়ে যায়, তখন আপনারা বললেন যে সর্বশেষ মুহূর্তে যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এটা চাচ্ছে না। আপনাকে একটা কথা বলি, এইটা স্যারও একটু আগে বলছিলেন, এই ন্যারেটিভগুলো এখন আমাদের ভেঙে ফেলতে হবে। কি পশ্চিমবঙ্গের সরকার চায় না, এটা কেমন মকারি? মানে আমাদের বাংলাদেশ কয়টা গভর্নমেন্টের সাথে কথা বলে? বাংলাদেশ একটা সভারেন স্টেট, তার পাশে ইন্ডিয়ার একটা সভারেন স্টেট। বাংলাদেশ সরকার শুধুই কথা বলবে দিল্লির সাথে, সেখানে কলকাতার সাথে কথা বলবে। আর ভারত যেটাকে কার্ড হিসেবে ব্যবহার করলো বারবার, যে আমার রাজ্য সরকার চায় না, আমি তোমাকে দিতে পারছি না, ভেরি গুড, এটা যদি তার ইস্যু হয় তাহলে তো আমার সরকারের তরফে আরো বড় একটা কার্ড ছিল। কিরকম? আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছিলাম এই বাদ দেওয়া যাবে না, এটা করতে দেওয়া যাবে না, তখন সে বরং টেবিলে বলতে পারতো যে দেখো আমার দেশের জনগণ এই বাদ দিতে চাচ্ছে না, আমার ক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, সুতরাং তোমরা এটা করো। বরং কি হলো দেখেন, মমতা ব্যানার্জির কথা বলে তিস্তার স্বাক্ষর হয়ে যাবে, সেই স্বাক্ষর থেকে ফিরে গেল, স্বাক্ষর করা হলো না। আর আমরা যারা টিপাই মুখের আন্দোলন করলো, টিপাই মুখের কথা বলতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়ে গেল, সাগরে তাকে ভাসিয়ে দেওয়া হলো হত্যা করে, তারপর তো গুমের কাছে শুরু হয়েই গেল। তা আপনি অবাক হবেন যে নতজানু এবং শোভাদাস তাবেদারি সরকার থাকলে যেটা হয় যে তারা তাদের কতক্ষণ কলকাতার কথা, কতক্ষণ রাজস্থানের কথা বলে আমাদের ঝুলিয়ে রাখছে, আর আমরা এখানে যারা বরং তাদেরকে হেল্প করতে চাচ্ছিলাম স্বাধীন সার্বভৌম নীতির জন্য, তাদেরকে গুম করে দেওয়া হলো। এর চেয়ে লজ্জা আর কি আছে? তো সেখান থেকে আমরা আসলে, এবং আপনাকে একটু ফাঁকে রেফারেন্স দিতে চাই যে আমরা বারবার বলছিলাম যে এইসব অন্যায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, তখন আমাদেরকে এটা বারবার বোঝানো হয়েছিল। আপনাকে ফাঁকে বলি, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে পড়েছি, আমাদের জাজরেল প্রফেসররা আমাদের মনোনয় মগজে এটা ঢোকানোর চেষ্টা করছিল যে এত বড় পরাশক্তির পাশে ছোট দেশ থাকলে তাকে এগুলো মেনে নিতে হয়, এবং আমাদের সব বন্ধু বান্ধব কনভিন্স ছিল, আমরা 2-4 জন ছাড়া। কিন্তু এবং দেখেন, আমরা এবার যখন আন্দোলন করলো বা সারা বাংলাদেশের ছাত্র জনতা বলছি, তখন কিন্তু কোনো একাডেমিশিয়ান বলে নাই এই আন্দোলন এখন সফল হবে, কারণ তারা বলছিল নতুন সরকার ফর্ম করেছে, তোমাদেরকে অ্যালাউ করবে না, শেষের দিকে ধাক্কা দিতে হয়। অ্যাক্টিভিজমের সবচেয়ে বড় জায়গা হলো একাডেমিশিয়ানদের কথা শুনতে হয়, আমলে নিতে হয় না, তাহলে এবারও বাংলাদেশ স্বাধীন হতো না। তো একই জায়গা থেকে আমরা তখনও বলছিলাম যে বাংলাদেশ তো স্বাধীন সার্বভৌম রোল প্লে করেছে এক সময়, তো এটা কেন পারবে না? এটার প্রশ্নের রেফারেন্স আমরা বলেছিলাম যে আমেরিকার পাশে মেক্সিকো, খুব গরিব দেশ তো আসলে, কিন্তু তাদের যে আন্তঃসীমান্ত নদী নিয়ে বড় ঝামেলা ছিল, আপনি নিশ্চয়ই জানবেন যে মেক্সিকো কিন্তু আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গিয়েছিল, এবং আমেরিকার বিরুদ্ধে মেক্সিকো তাদের পক্ষে রায় পেয়েছে। এর মানে বাংলাদেশের যে জনমত, এটাকে যদি
কাভার করা যায় এবং বহির্বিশ্বে এটাকে পৌঁছানো যায়, নিশ্চয়ই আমরা আমাদের নৈতিক দাবিতে আমরা ভারতকে বিট করতে পারবো আন্তর্জাতিক আদালতে। আমাদের গভর্নমেন্ট কেন যাবে না? হ্যাঁ, আমরা আমাদের সমাবেশেও বলেছি, যেহেতু নতজানু সেবাদার সরকার ছিল, আমাদের জনগণ কথা বলতে পারে নাই, আমরা এখন কথা বলছি। ভারতের সাথে সর্বপ্রথম কথা বলতে হবে, তারা তিস্তা চুক্তি রিনিউ করতে হবে। আমরা মমতা ব্যানার্জিকে চিনি না, আমরা অন্য কাউকে চিনি না, আমরা শুধু দিল্লিকে চিনি। দিল্লি যদি এটা করে তাহলে বাংলাদেশের সাথে তাদের প্রভুত্বের সম্পর্কে বাদ দিয়ে প্রতিবেশী সুলভ সম্পর্কের প্রথম কাজ হবে তিস্তা চুক্তি স্বাক্ষর করা। এবং সেটা যদি তারা না করে, এবং ইতিমধ্যে গভর্নমেন্টের ফর্ম থেকে বলা হয়েছে তিস্তা চুক্তি স্বাক্ষর করা মানে কি, মানে 2011-তে যে তিস্তার পানি বন্টন, তিস্তার পানি বন্টন, আর সেটা যদি তারা না করে তাহলে অবশ্যই আমাদেরকে আন্তর্জাতিক ফোরামে যেতে হবে। এবং আমরা আমাদের দাবিতে বলেছিলাম যে তাহলে তিস্তা মহাপরিকল্পনা, এবং অদ্ভুত আপনি দেখেন কিরকম যে তাদের এই পানি সন্ত্রাসের প্রতিবাদে আমরা যখন আর কোনো কুল পেলাম না, আমরা বললাম আমরা তিস্তা মহাপরিকল্পনা করব। তো আপনি আমাকে ক্ষতি করছেন, আপনার ক্ষতি থেকে বাঁচার জন্য আমি একটা বাদ দিব বা মহাপরিকল্পনা করব, আপনি সেখানে এসে বলছেন যে সেটা আমি নির্মাণ করে দিব, চায়নাকে দেওয়া যাবে না। এবং এতটাই নতজানু এবং সেবাদাস, সে সর্বশেষ সেটাই করে ফেললো, বললো যে ভারতকে এটা দিতে হবে। তো আমাদের কাইন্ডলি আমাদের যে প্রথম যেটা কথা, যে মেক্সিকো যদি আমেরিকার বিরুদ্ধে রায় পেতে পারে, বাংলাদেশ কেন নয়? অবশ্যই ভারতকে তিস্তা চুক্তি সবার আগে করতে হবে। এবং আপনারা একটু আগে আলোচনা করেছেন গঙ্গা চুক্তি যেটা হয়েছিল, এটা কিন্তু 2026-এ শেষ হয়ে যাবে। যদিও গঙ্গা চুক্তিটা একটা সফলতা, কিন্তু আসলে সে অনুযায়ী আমরা কিন্তু কোনো পানি পাই নাই। সুতরাং এটা আমাদেরকে সামনে আনতে হবে। আর কর্মসূচির মধ্যে আবার আমরা বলি, পানি আমাদের সামনে এসেছে তাই বলেছি, আগ্রাসনের যতগুলো মাধ্যম আছে, আমরা পানি সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম দাঁড়িয়েছি, এরপর আমরা সকল আগ্রাসনের বিরুদ্ধে ইনশাল্লাহ দাঁড়াবো। ইনামুল হক, আন্তর্জাতিক আইনের প্রসঙ্গে এলো, আন্তর্জাতিক আইনে কি রয়েছে, আমরা কিভাবে এই আইনকে ব্যবহার করতে পারি, এবং আন্তর্জাতিক আদালতে আমরা কিভাবে দ্বারস্থ হতে পারি? আন্তর্জাতিক আইন আছে, বিশ্ব জনমত আছে, জাতিসংঘ আছে, সবই জনস্বার্থে বা জনগণের স্বার্থে বা বিশ্বের জনগণের স্বার্থে। এখন আমরা কিভাবে বুঝি? আমি বললাম আমাদের সবই আছে, আমি বললাম তো একটা আমরা কি বুঝি? আমরা বুঝি যে আমরা নতজানু, ওরে বাপরে, পাশে একটা এত বড় একটা শক্তিধর দেশ আছে, আমরা এখানে কেমন করে এদের সব কথা বলবো। এইটা হলো আমাদের একটা যে মনোদাসত্ব যেটা হয়ে আছে, সেইটা হলো সবচেয়ে খারাপ জিনিস। আমি তো বহুকাল ধরে করি, অনেক সভা সমিতিতে যাই, আমি বলি যে ভারত না হয় 15 গুণ শক্তিশালী দেশ, ওদের মাথা কি এত বড় 15 গুণ, না তোমার মতো একই ধরনের মাথা, নাকি 15 গুণ মাথা? বুদ্ধিতে তাদেরকে মারো, বুদ্ধিতে তার চেয়ে দুর্বলতা হতে পারে। এই জিনিসটা চিন্তা করে না, তারা মনে করে এত বড়। হ্যাঁ, এখানে এই শরীফ যেটা বলেছে যে তিস্তা চুক্তিটাকে স্বাক্ষর করতে হবে, ওই জায়গায়, ওই যেখানে প্রায় হতে যাচ্ছিল, ভালো পয়েন্ট। এখানে আরেকটা প্রসঙ্গ, তিস্তা আমরা করব নিজেরা, ওটা কিন্তু একটা বাজে প্রশ্ন থাকবে। আমি যখন বলছি তখন বলি, সেটা হলো যে ওখানে তিস্তা মহাপরিকল্পনা যেটা ব্যাপারটা, সেটা একটা বাজে পরিকল্পনা, সেটার কথা আমি আনতে চাচ্ছি না। কথা হলো, আমি বললাম তো আইন আছে, আইন আমরা স্বাক্ষর করি না, আমার শুনে পরিমাণ পানি পাবো না, আমরা পরিমাণ, আমি বললাম তো ব্যবহার, আমরা পাওয়ার কোনো বন্টনের মধ্যে নয়, আমরা ব্যবহার উপজানের আগেই তো বলেছি, এর আগেই বলেছি কিভাবে নির্ধারণ হবে, যে উপরে যেই যখন আমি ঠিক আছে, এখানে একটা প্রসঙ্গ তো বলে দিই, গঙ্গা যখন ফারাক্কা ব্যারেজের যখন চুক্তি শেষ হয়ে গেল, তখন পানি মন্ত্রণালয় থেকে হিসাব করা হতো, একটা ডাইরেক্টরেট ছিল যে কি ক্ষতি হচ্ছে, তারা যে পানি নিয়ে যাচ্ছে কি ক্ষতি হচ্ছে, কি জন্য, সেটা আন্তর্জাতিকভাবে যাতে নাকি প্লেস করা যায় যে এই পরিমাণ ক্ষতি হয়েছে। তিস্তা নিয়ে আমাদের কোনো এরকম করা হয়নি। আমি নিজেও এস্টিমেট করেছি প্রতি বছর 5000 কোটি টাকা ক্ষতি হয় আমাদের। হ্যাঁ, কিন্তু আমার তো সে ফোরাম নাই যে আমি এখানে ক্ষতিটা আমি আদায় করতে যাব। ঠিক আছে, যাকগে, সেটা না। আজকে ছেলেরা আরেকটা প্রশ্ন, আন্তর্জাতিক আদালতে আমরা কি যদি কখনো দ্বারস্থ হই, সেক্ষেত্রে কি আমরা এখন দ্বারস্থ হওয়ার পথ নাই? আমার যেমন এই যে আমাদের ইউনূস সাহেব যাচ্ছেন আন্তর্জাতিক জাতিসংঘে, এখানে রিজওয়ান হাসান নাই কেন? কারণ রিজওয়ানাই বলছে যে আমরা আন্তর্জাতিক আদালতে যাব। ডক্টর ইউনূস সাহেবের তো পিটিআর সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন তিস্তা নদীর, আমার সেটার কথা নাই, উনি 7 জন নিয়ে যাচ্ছেন, 8 জনকে কেন নিলেন না? উনি রিজওয়ানাকে নিয়ে যেতে পারতেন, কারণ রিজওয়ানা পানিমন্ত্রী, সেজন পানিমন্ত্রী, তার তো একটা তিস্তা নিয়ে একটা ব্যাপার আছে। তিস্তার জিনিস উনি তো সাধারণ সভাতে তো একটা উনি সাইড লাইনে তো আর একটা কথা বলতে পারতেন। যাকে সেটার কথা না, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এরা যখন জেগেছে, আমি বলবো যে তাদেরকে এটা দেখতে হবে যে ভারত যদি চুক্তি না করে, তাহলে ফারাক্কা এবং গজলডাবার নিয়ন্ত্রণ আমাদের হাতে দিতে হবে। ব্যারেজ তোমাদের কাছে থাক, তোমাদের মাটিতেই থাক, তোমাদের দখল করছি না, তোমাদের এলাকা তোমাদের, কিন্তু নিয়ন্ত্রণটা আমাদের হাতে। কারণ তোমাদের নিয়ন্ত্রণের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, গজলডোবা নিয়ন্ত্রণের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই জায়গায় চলে যাব।
সেই জায়গায় যেতে হবে। এরা ডুম্বুর মার্চ করেছে, এদের গজলডোবা মার্চ করতে হবে। ওই আমাদের যারা আন্দোলনকারীদের মতো যে রংপুর মার্চ করবো বা তিস্তা নদী হচ্ছে রংপুর পর্যন্ত গিয়ে শেষ, এরকম কেন? তারা তো আমাদের সামনে তো মৌলানা ভাসানী ছিলেন, মৌলানা ভাসানী তো একেবারে বর্ডারে চলে যাচ্ছিলেন, পুরা বর্ডারে পুরা সেনাবাহিনী দাঁড়িয়ে গেছিল, ভারতের সেনাবাহিনী কানসাট পর্যন্ত উনি চলে গেছিলেন। সে ধরনের পরিকল্পনা আছে নাকি? আমি একটু বলছি, যেহেতু আসলো আমরা ইতিমধ্যে পরিকল্পনা করছি যে আমরা অন্তত একই দিনে, যেমন তিস্তার দিকে, তিস্তা একদম গজলডোবা পর্যন্ত, গজলডোবা পর্যন্ত, এবং অন্যদিকে ডুম্বুর তো আমরা গেলাম, মানে পাশের যে জেলাগুলো আছে এই সব জেলা থেকে ছাত্র জনতা নিয়ে একই দিনে আমরা 4 জায়গায় মার্চ করব। এটা আমরা সিদ্ধান্ত মোটামুটি প্ল্যান করছি। যেমন আমি রিপোর্ট করতে গিয়েছি, আমি যেমন টিপাই মুখ পর্যন্ত যেতে পারিনি, এই 21 টেলিভিশনে এই রিপোর্ট হয়েছিল, টিপাই মুখের কাছাকাছি গিয়ে সিলেটের জকিগঞ্জ এলাকায়, সেখানে সেই পর্যন্ত আমি গিয়েছিলাম। বিষয়টা হচ্ছে যে এফেক্টিভ যাতে হয়, যেটি বারবার ইনামুল হক সাহেব বলছেন। ফারাক্কার যে লং মার্চটি হয়েছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে, তিনি ফারাক্কা বাঁধের উদ্দেশ্যে যেতে চেয়েছিলেন। এরকম আপনাদের এই ধরনের খুব কঠোর কোনো কর্মসূচি? স্যার একটা জিনিস অ্যাড্রেসই করেছে, আমার ভালো লাগলো যে এটা উনি নোটিস করেছেন, যে আমরা কিন্তু কুমিল্লা বা বিবির বাজার সীমা অভিমুখে বলি নাই, আমরা বলেছি একদম ডুম্বুর অভিমুখে বলেছেন। ডুম্বুর অভিমুখে আমাদের টার্গেট থাকবে ওইটা পর্যন্ত, আমরা যতদূর যেতে পারি। এবং আসলে কি যারা এই যে মার্চগুলো করছে, একটা তো আসলে এটা অনেক বড় মহাযজ্ঞের ব্যাপার, সাথে যেমন এখানে প্রচুর ইন্টারন্যাশনাল মিডিয়ার জন্য ইংলিশ ফেস্টুন থাকতে হয়, ব্যানার থাকতে হয়, তাদেরকে বুঝাতে পারতে হয়, এই জিনিসগুলো অনেকের ভীষণ ঘাটতি আছে। আমরা এটা বেশ করার চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল মিডিয়া জিনিসগুলো নিতে পারে। আমি আপনাকে ফাঁকে একটু কাইন্ডলি বলতে চাই যে দেখেন, আমাদের যে মানে আমাদের তো ওপাশের রাষ্ট্র ভারতের সাথে বর্ডার শেয়ার করে পাকিস্তান। তো আপনি নিশ্চয়ই জানবেন যে পাকিস্তানের সাথে ভারতের নদী নিয়ে, বিশেষ করে সিন্ধু নদী নিয়ে তাদের কিন্তু বিরাট ঝামেলা ছিল। এবং নেহেরু এবং আইয়ুব খান তারা মিলে 60 বা 61তে সিন্ধু নদীর পানি প্রবাহ নিয়ে একটা চুক্তি স্বাক্ষর করলেন। আপনি অবাক হবেন যে ভারত পাকিস্তানের মধ্যে এরপরে অনেকগুলো যুদ্ধ হয়েছে, তাদের প্রতিদিন ঝগড়াঝাটি লেগে আছে, কিন্তু তাদের চুক্তি এতটা শক্ত হয়েছে, এর একমাত্র একটা কারণ ছিল, অনেকে যেটা জানে না, যেমন ভারতের সাথে যে আমাদের গঙ্গা চুক্তি, এই গঙ্গা চুক্তি কেন ইফেক্টিভ না, কেন আমরা পানি পাচ্ছি না, এর বড় কারণ ছিল আমাদের দুটো রাষ্ট্রের মধ্যে তৃতীয় কোনো পাওয়ারফুল মিডিয়া ছিল না। ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের অববাহিকায় যে চুক্তিটা হয়েছে, এটা অনেকেই জানে না, তাদের জন্য বলা দরকার। এখানের মধ্যে ভূমিকা পালন করেছিল বিশ্বব্যাংক, এবং বিশ্বব্যাংকের মধ্যস্থতার কারণে ভারত এবং পাকিস্তান উভয়ে মানতে বাধ্য হয়। এবং আপনি অবাক হবেন, 1960-এ তাদের চুক্তি হয়েছে, সেই চুক্তি এখন পর্যন্ত এতটা তারা ফলো করে যে এই নদীতে তাদের কোনো ঝগড়াঝাটি নাই। ঠিক পাকিস্তান যেখানে যেখানে পানি বেশি পাবে তারা পাচ্ছে, ভারত যেখানে যেখানে পাবে পাচ্ছে। এবং এই যে দুটো যৌথ নদী কমিশনের যতগুলো মিটিং হতে হবে, তারা একটা মিটিং মিস করছে না ভারত পাকিস্তান, এবং যুদ্ধকালীন সময়েও। আর আপনি অবাক হবেন, আমাদের যে গঙ্গা চুক্তি ছিল, যেটা 2 বছর পরে শেষ হয়ে যাবে, সেইখানে অন্তত যতগুলো মিটিং হওয়ার কথা ছিল তার অর্ধেক মিটিং হয় না। আজকে সকালে আমি ডকুমেন্ট দেখে এসেছি যে বাংলাদেশ ভারতের যে মিটিংগুলো হওয়ার কথা ছিল তার অর্ধেক মিটিং হয় নাই। আর মিটিংগুলো যেটাও হয়েছে সেটা ঠিক কিসের মতো, সেটা হচ্ছে বিজিবি এবং বিএসএফ মাঝে মধ্যে যে পতাকা বৈঠক করে। তো পতাকা বৈঠকের মানে কি? পতাকা বৈঠকের মানে হলো ভারত স্বর্ণা দাসকে মেরে ফেলেছে, বিজেপি পতাকা বৈঠক করে লাশটা নিয়ে আসবে। ভারত ফেলানিকে মেরে ঝুলিয়ে রেখেছে, বিজেপি পতাকা বৈঠক করে লাশটা ফিরিয়ে নিয়ে আসবে। এই পতাকা বৈঠকের তো মানে নাই। তো বাংলাদেশের মানুষ যেটা চায় না, আপনি অবাক হবেন, নদী কমিশনের ক্ষেত্রেও তো একই বছরে 4 বার মিটিং হওয়ার কথা সম্ভবত, সেখানে 10 বছরে একটা মিটিং হয় না। এবং তবে একটা দেখেন, ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে এই যে কিছুদিন আগে আমাদের নতুন সরকার গঠন হওয়ার পর ভারতের 5 জন বাংলাদেশ সীমান্তে চলে এসেছিল। বরাবরই তারা যেটা আসে তাদের তো সেটা অভ্যাস হয়ে গেছে। এবং আমাদের বিজিবি এই প্রথম অনেকদিন পর তারা 5 জনকে আটকে দিয়েছে। এবং এই যে স্বাধীন সার্বভৌম সাহসটা তাদেরকে ছাড়ে নাই, আটকে রেখেছে। তো আমাদের তো ন্যূনতম এতটুকুন গাছ থাকতে হবে যে ভাই তুমি আমার প্রভু না, প্রতিবেশী, ভালো বন্ধু হও, বন্ধুত্ব সুলভ আচরণ করো। আমরা তো বাংলাদেশের মানুষ। এবং দেখেন, কোনো কিছুই অসম্ভব নয়, তার প্রমাণ হলো ভারত এমন কোনো কিছু বাংলাদেশে বিনিয়োগ করতে বাকি রাখে নাই যাতে বাংলাদেশ তার এভাবে করে থাকে। কিন্তু কি হয়েছে, মানে এটা কিছু টিকে থাকে নাই ছাত্র জনতার বিক্ষোভের মুখে। হ্যাঁ, আমি যেটা বলি, আওয়ামী লীগের ফ্যাসিবাদ বাংলাদেশে নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশ থেকে ভারত কোনোদিন চলে যাবে এটা খুব বোকা কথা। আমাদের যেটা করতে হবে, ভারতের জনগণের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। ভারতের জনগণ নিজেও তো গুমের শিকার, অন্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে। আপনি নিজেও হয়তো জানবেন, ফারাক্কা বাঁধের বড় একটা প্রকল্প ছিল কলকাতা বন্দরে পানি নিয়ে যাওয়া, কিন্তু সেই কলকাতা বন্দরে তো পানি যায় না, মানে সেটা শুকিয়ে গেছে। এবং ফারাক্কার কারণে প্রচুর ক্ষতি হয়েছে তাদের। তো তারাও আমাদের সাথে বলছে, তারা নিজেরাও অনেকে এই বাঁধের বিরুদ্ধে। আমরা যেটা বলতে চাই, বাংলাদেশ
ভারতের সাথে নতুন করে, এবং আমরা একটা দাবি তুলেছিলাম যে তারা আপনি নিশ্চয়ই জানবেন যে এই দুই দেশের যতগুলো চুক্তি হয় দ্বিপাক্ষিক চুক্তি, নিয়ম হলো সেটা সংসদে তুলতে হবে, জনগণকে জানাতে হবে। যতগুলো চুক্তি হয়েছে অধিকাংশ চুক্তি সংসদে তোলা হয় নাই, জনগণকে জানানো হয় নাই। এবং আমরা দাবি তুলেছি যে এই যত চুক্তি গত 17 বছরের ফ্যাসিবাদের আমলে হয়েছে জনসম্মুখে আনতে হবে। বাংলাদেশের স্বার্থবিরোধী যতগুলো চুক্তি আছে সেগুলো প্রত্যাহার করতে হবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে যে চুক্তিগুলো রেটিফাই করা যায় সেগুলো করতে হবে। এবং সর্বশেষ বিশেষ করে আমরা বলেছিলাম এই রেফারেন্সটাই, যে পাকিস্তান যদি ভারতের সাথে সিন্ধু নদী নিয়ে এত যুদ্ধের পরও তারা সুন্দরভাবে পানি বন্টন করতে পারে, ওয়াই নট বাংলাদেশ? অবশ্যই বাংলাদেশ পারবে, তার মেরুদণ্ডটা সোজা করতে হবে, আর কিচ্ছু না। আর মেরুদণ্ড সোজা করার জন্য তার কি দরকার? আমরা তো ছাত্র জনতা বুক চিতিয়ে দিয়েছে এবং আরো দিবে। কালকে কুমিল্লার মানুষ বলছিল যে তারা বলছিল যে ঢাকার ছাত্র জনতাকে আমরা বলতে চাই, আমরা কুমিল্লাবাসী সীমান্তের মানুষ, আপনারা ঢাকা থেকে বলবেন সীমান্তে আমরা আমাদের বুক পেতে দিব, কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আর আপোষ করব না। এই ক্ষেত্রে তো গণমাধ্যমের একটি বিশাল ভূমিকা থাকার কথা সবসময়। আপনাদের এই যে কর্মসূচি, তাতে কি মনে হয় যে গণমাধ্যম সঠিকভাবে প্রচার করেছে, আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে? এটা খুবই আসলে সিগনিফিক্যান্ট যে এই প্রথম দেখলাম যে আসলে আমাদের যে লং মার্চের প্রোগ্রামটা, এটা বাংলাদেশের গণমাধ্যম বেশ বড় করে প্রচার করেছে এবং এটা সিগনিফিকেন্ট হয়েছে, খুবই আসলে তারা গুরুত্ব দিয়েছে। আমি এই জন্যই বলছি ময়নুল হক, নিশ্চয়ই সব গণমাধ্যম না, সব গণমাধ্যম নিশ্চয়ই না, কিন্তু আমি এই জন্যই প্রশ্নটা করলাম যে ময়নুল হক তিনি পরিবেশবিদ বা পানি নিয়ে কাজ করেন, নদী নিয়ে কাজ করেন, এর বাড়িও তো আপনার একটা রাজনৈতিক পরিচয় আছে। সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি এই প্রশ্নটা এই কারণেই, যেমন পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় তারা তো একটা নতুন সংগঠন ইনকলাব মঞ্চ, তারপর তাদের একটা ব্যাপক প্রচার হয়েছে গণমাধ্যমে। যখন আমি তিতাস নদীতে বাঁধের কথা বলছিলাম, যেটি মাঝ বরাবর বাদ দেওয়া হলো, সেই রিপোর্টে কিন্তু 21 টেলিভিশন ফার্স্ট ব্রেক করেছে, আমি যেটা আগে জানিয়েছি, এবং ওই রিপোর্টটি আর কোথাও তেমন কোনো প্রচার হয়নি। আমরা করার পরে 2-1টি ইলেকট্রনিক চ্যানেলে হয়েছে। প্রথম আলো এটি তাদের ছুটির দিনে কভার স্টোরি করেছিল 21 টেলিভিশন ব্রেক করার পরে। আমিও তো প্রথম আলোতে লিখতাম, যথেষ্ট লিখতাম, এবং এই যে মিয়ানমারের সঙ্গে বা সমুদ্র সীমা নিয়ে আমার প্রচণ্ড ভূমিকা আছে। ওই সময় তো যথেষ্ট পরিমাণে করেছে। মিয়ানমারের সঙ্গে যখন চুক্তি হলো তখন গণমাধ্যম বলতে আরম্ভ করলো আমাদের বিশাল জয়, সমুদ্র বিজয়। আমি বললাম যে দেখো, একটা সালিশ হয়েছে এবং সালিশে কোনো জায়গায় বাংলাদেশের জয় হয়েছে, আর কোনো জায়গায় বাংলাদেশের পরাজয় হয়েছে। এই জায়গায় হয়েছে। তখন দুজন ভালো ভালো সাংবাদিক এই প্রথম আলো, তারা আমার ব্যাপারে এমনভাবে লিখলো, বলে হ্যাঁ ইনামুল হক সাহেব এই কথা লেখেন, প্রকাশ্যে লেখা আছে, এরকম কথা লেখেন। মিয়ানমারের মন্ত্রী বলছে যে এ তো বাংলাদেশের জয় হয়েছে, আর আপনি বলেন কিনা যে আমাদের পরাজয় হয়েছে। আমি মনে মনে বলি, তোমাদের এই আক্কেলটুকু নাই? যখন সালিশের বিপক্ষ দল যখন বলে আরে তোদের তো জয় হয়েছে, তখন আসলে কি জয় হয়? এই আক্কেলটুকু তাদের নাই। তারপরে একদিন দেখা গেল যে একটা বড় সাংবাদিক উনি বললেন যে ভারত বাংলাদেশের সঙ্গে আমাদের যে অবস্থা নদী নিয়ে, আমরা গঙ্গা নদী ওদেরকে দিয়ে দিই, আমরা শুধু ব্রহ্মপুত্র নিয়ে থাকি। আমি অবাক হয়ে গেলাম। একটা খুব নাম করা, আমি এখানে নাম দিব, এখানে নাম বলবো না তার ব্যাপারটা। আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে লিখলাম যে ভাই, আপনি এত বড় সাংবাদিক, এত বড় পত্রিকার, আপনি এই কথা লিখতে পারেন না, যাই হোক না কেন এই কথা লিখতে পারেন না। তখন তারা আমাকে ডাউন করে দিল। ডাউন করে দিয়ে পত্রিকাতে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাটা আমি দিলাম। সেই প্রথম আলো আমাকে পিছনে কোনো ক্রমে লেখাটা দিল। সেই লেখাটা হলো ফুলবাড়ি যে কয়লা খনি। আমি বললাম যে এখানে ও পুকুর কেটে কয়লা তুলবে, পুকুর কেটে কাটতেই পারবে না, কারণ তলায় পানি আছে, পানির কারণে সে যাই করুক না কেন ধসে পড়ে যাবে। এত বড় গুরুত্বপূর্ণ জিনিসটা দেওয়া হলো, সেটা পরবর্তীতে কিন্তু প্রথম আলো করলো কি অনেক নিচে দিল, ইচ্ছা করে। আগে আমার উপরে থাকতো, আরিয়াল বিল নিয়ে প্রথম উপরে লিখেছিল, আর এটা নিয়ে একদম নিচে দিল। আমি আর তারপরে প্রথম আলোতে লিখি না। গণমাধ্যমকে আমি মোটেও এই যে চরিত্র হানি হয়েছে আমি প্রথম আলোতে লিখি না। প্রথম আলোতে আমি প্রচুর লেখা। এখন তো সময় এসেছে অন্তত একটু বুক ফুলিয়ে বুক চিতিয়ে সত্য বলার। বুক চিতিয়ে বুক ফুলিয়ে দরকার ভাই, তাদের কাজ তারা করলেই যথেষ্ট। আমি বলতে চাই গণমাধ্যমের কি হলো, গণমাধ্যমে সবকিছু আসবে, পক্ষ আসবে বিপক্ষ আসবে। হ্যাঁ, আমি বলছি না যে একটা পক্ষ নিয়ে করতে হবে, কিন্তু এখন যদি গণমাধ্যমে এই কাজ করে যে শেখ হাসিনার জন্মদিনের সমস্ত পাতা ভর্তি, প্রথম পাতাটাই শুধু জন্মদিনের কি জানো অভিনন্দন, তাহলে পরে কেমন করে সেটা গণমাধ্যম হয় রে ভাই? জি।
আমি সেটাই বলছি যে এখন তো নিশ্চয়ই অন্তত স্বাধীন একটি আমি জানি না এরা কি করবে, আমি জানি না, কারণ এরা তো গণমাধ্যম একটা কর্পোরেট পুষ্ট একটা প্রতিষ্ঠান। তিস্তা প্রকল্প নিয়ে কথা বলতে চাই, এখন তিস্তা প্রকল্পের ভাগ্য কি হবে? তিস্তা প্রকল্প এই ছেলেরা যেটা বলেছে আমি সন্তুষ্ট যে তিস্তা চুক্তিটা হোক এবং আমরা ওইখানেই যাব যেখানে রমেশ চন্দ্র সেন। হ্যাঁ, কিন্তু প্রকল্প যদি প্রকল্পটা তো অকারণ প্রকল্প যেটা আমাদের, সেটা তো হতেই পারে না। সেটা তো সেদিন আমি আইন বিশ্বাস সাহেব ছিলেন ডিবিসির একটা ইয়েতে, আমি সোজাসুজি সামনে বললাম যে আমি বুঝি না যে IUCN কিভাবে এই ম্যাপটা তৈরি করলো যে দুই বাঁধের মধ্যবর্তী এলাকা হলো তার প্রভাব, তার ক্যাচমেন্ট এরিয়া বা আমাদের তার যে অববাহিকা কেমন করে হয়? অববাহিকা তো ফ্লাড প্ল্যান সহ হয় এবং যার ফলে আমাদের দেখাচ্ছে মাত্র 3000 বর্গ কিলোমিটার করে আমাদের তিস্তার উপরে আমাদের অধিকারই কমাই দিয়েছে। আচ্ছা, তারপরে হলো কি এই মহাপরিকল্পনা নিয়েছে যেটা দুই বাঁধের মাঝে, এটা তো এক বন্যায় সব উড়ে চলে যাবে, আমি বহুবার বলেছি। তো এটা হলো কি, এটা একটা অকারণ প্রকল্প, টাকা পয়সা খরচ করার। এটা ওই গঙ্গা ব্যারেজ যেটা প্রকল্প হয়েছিল, হ্যাঁ, যেটা আমি লিখতাম যে তোমরা যেখানে করছো এটা তো ডিজাইনে ভুল আছে। আমি ওদের পানি উন্নয়ন বোর্ডের ওদের অফিসে গিয়ে বললাম তোমরা কি করছো, এটার মধ্যে দেখো এটা ভুল আছে। না, এটা আমাদের ঠিক আছে, আমরা ভালো করে করেছি। তারপরে কি হলো, হাসিনা গেল ইন্ডিয়াকে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার বলল যে আপনি যে প্রকল্প নিয়ে আসছেন এটা তো ভুল। হাসিনা ফেরত আসলো, ফেরত এসে বললো প্রকল্প বাতিল, গঙ্গা ব্যারেজ প্রকল্প বাতিল হলো। শত কোটি টাকা দিয়ে তারা ডিজাইন করেছিল এবং বছরকে বছর ধরে তাদেরকে লিখিতভাবে বলে আসছি যে এটা ভুল আছে, এর মধ্যে এই ভুল আছে, তারা শোনে নাই। সে মধ্যে হাসিনা গিয়ে ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা তাকে বললো যে ভুল। এটা কি করবে? এটা আবল তাবল এসব প্রকল্প নেওয়ার কোনো অর্থ আছে? শরীফ উসমান আদি, আপনার কি মনে হয় যে এখন যে মানে পরিবর্তিত পরিস্থিতি, তাতে করে আমরা ভারতের সঙ্গে দেন দরবার করে আমরা আমাদের চুক্তিগুলো বাস্তবায়ন করতে পারবো বা আমাদের যে প্রত্যাশা সেটি সফলতার দিকে যাবে? সত্য কথা বলতে কি, আসলে এই জন্য যে পলিটিক্যাল গার্ডস দরকার আমাদের এই বর্তমান গভর্নমেন্ট, তো সেটা নাই, স্বভাবতই নাই। কারণ একে তো হচ্ছে তারা আসলে কোনো সময় সরকার চালায় নাই, এটা হলো প্রথম ক্রাইসিস। তারপর হলো দেশের মধ্যে অস্থিরতা আছে। তৃতীয়ত হলো এইসব পক্ষে আসলে পলিটিক্যাল পার্টিগুলোতে তারাই তো বড় স্টেক হোল্ডার। তাদেরকে যেমন আমি একটু ফাঁকে বলি, যেমন অনেক সমালোচনার সাথে থাকা সত্ত্বেও যে বিএনপির তো তৃণমূলে প্রচুর যে তারা মানুষের উপরে আক্রমণ করছে বা লুটতরাজ করছে, এই কথাগুলো যেরকম বলছে, আমি একটা ক্রেডিট তো বিএনপিকে দিতে চাই। এটাও তো সাথে বলতে হবে যে বিএনপির প্রতিদিন তাদের নেতাকর্মীদেরকে যেভাবে বরখাস্ত করছে, প্রতিদিন একদম। আমি বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য, তাকে আমরা এটা দাওয়াত দিতে গিয়েছিলাম। আপনি নিশ্চয়ই জানেন আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে এই লং মার্চের দাওয়াত দিয়েছি। সেখানে আমরা বিএনপির কার্যালয়েও গিয়েছিলাম। তো আমরা সাথে বলবার পরে আমরা তখন খেয়ালও করি নাই যে আমরা বলছিলাম এস আলমের গাড়ি কিভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের বহরে যুক্ত হতে পারে। তো সকালের নিউজ আমরা দেখে বের হইনি, খুব সকালে গেছি, উনি নিউজ দেখে বের করলো যে দেখো তাহলে আমরা কি করেছি, বরখাস্ত করেছি। তো এটা তো ক্রেডিট বিএনপিকে দিতে হবে যে বরখাস্ত করেনি, তাকে কারণ দর্শানো হয়েছে। তাকে কিন্তু অন্য ম্যাক্সিমাম জায়গায় বিভিন্ন উপজেলা জেলা কমিটিতে বিভিন্ন জায়গায় সাথে বরখাস্ত করছে, মানে এটা ক্রেডিট দেয়। এটা আমি এই জন্য বলছি যে বিএনপি জামাত থেকে শুরু করে বাংলাদেশে আন্দোলনগুলো যে স্টেক হোল্ডার, আমার ধারণা যে সরকার যদি অন্তত সেখান থেকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট না করে তাহলে এত বড় কাজ করা তাদের জন্য কঠিন হবে। কারণ পলিটিক্যাল গাছ ছাড়া এত বড় কাজ করা যায় না, এটা হলো একটা সত্য কথা। মানে আমরা যে যত বলি ইনক্লুসিভ গভর্নমেন্ট, আমি যেটা বলতে চাই যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমার তরফে বলছি, আমি কারোই না, আমাদের ইনকিলাব মঞ্চের এমনই ভাবনা যে তারা বরং প্রত্যেকটা দলের স্টেক বসে যে তাদের কাছ থেকে কিছু এক্সপার্টাইজ নেই। যেমন বিএনপি যখন গভর্নমেন্ট চালিয়েছে তাদেরও তো পানি প্রতিনিধি ছিল নিশ্চয়ই, তো অথবা প্রত্যেকটা দলের সাথে তাদেরকে সাথে নিয়ে কাজগুলো কি করলে কি হবে, তাদের পিছনে তখন বাধা থাকবে কম, তাদের পাওয়ারটা হবে বেশি এবং মধ্যে যে বিপত্তিগুলো তখন সেটা মোকাবেলা করতে পারবে সহজে। আপনাকে একটু ফাঁকে বলে রাখতে চাই যে আপনি দুটো প্রশ্ন করেছিলেন যে আন্তর্জাতিক আইনে এই পানি বন্টন সমস্যাটা আসলে হয় সমাধানের কি উপায় বলা আছে। এই ক্ষেত্রে 3-4টা আইন, স্যার যেটা একটু আগে বলেছিলেন যে জাতিসংঘ পানি প্রবাহ আইন 1997, এইটার সাথে আরো 3-4টা রামসার কনভেনশন আরো যেগুলো আছে, মোটামুটি একটা জিনিস খুব ক্লিয়ার যে আসলে পানি বন্টন হতে হবে অববাহিকা ভিত্তিক, পানি ব্যবহার, যে পানি ব্যবহারটা হতে হবে নদীর অববাহিকা ভিত্তিক, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইটা ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আন্তঃসীমান্ত নদীর তালিকা। আপনি নিশ্চয়ই জানেন যে যৌথ নদী কমিশন কিন্তু ভারতের সাথে বলছে যে আমাদের আন্তঃসীমান্ত নদী 54টি, কিন্তু স্যারও একটু আগে বলছিলেন
কমপক্ষে আমাদের আন্তঃসীমান্ত নদী আমার তালিকা আছে 150 এর বেশি। 171, হ্যাঁ, স্যারের 171 তালিকা হচ্ছে 171টি। আমরা মোটামুটি খুঁজে যেটা পেয়েছি স্বল্প সময়ে যে 150 এর বেশি আমাদের আন্তঃসীমান্ত নদী, অথচ ভারত বাংলাদেশকে অ্যাড্রেস করেছে মাত্র 54টা আন্তঃসীমান্ত নদী। সুতরাং আমাদের এখন গোড়ার থেকে কাজ করতে হবে। প্রথম কাজ হলো দেখেন আন্তঃসীমান্ত নদী কি শুধু ভারত আর বাংলাদেশের না, এটার মালিকানা আছে চীনের, এটার মালিকানা আছে ভুটানের, এটার মালিকানা আছে মিয়ানমারের। আমাদের যেটা অ্যাক্টিভ করতে হবে এই আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে নেপাল, ভুটান, চীন এবং মিয়ানমার, এদের সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে নতুন আন্তঃসীমান্ত নদীর তালিকা প্রণয়ন করতে হবে। এবং তারপর যদি ভারত না বোঝে, না মানতে চায়, এখনো বাংলাদেশ পানি প্রবাহ আইন, যেটা পানি প্রবাহ কনভেনশন 97 কিন্তু স্বাক্ষর করে নাই। খেয়াল করেন ভারতও কিন্তু এটা অনুস্বাক্ষর করে নাই। ভারত অনুস্বাক্ষর করে নাই বিকজ সে তো উজনের দেশ, কিন্তু আমরা ভাটির দেশ, আমাদের তো ভাটির কোনো দেশ নাই। আমরা করি নাই কারণ তাদের সেবাদার ছিলাম বলে। এইটা অতি সক্ষর অনুস্বাক্ষর করতে হবে, তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ আন্তর্জাতিকভাবে আমরা এটার ব্যাপক সুবিধা পেতে পারবো। এনামুল হক, শেষ কোশ্চেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের ভূমিকা রাখতে পারে? আর অন্তর্বর্তীকালীন এটা কোনো একটা নির্দিষ্ট এদের কাছে এখন পর্যন্ত কোনো লক্ষ্য নাই, কোনো মেয়াদ নাই, কোনো ম্যান্ডেটও নাই। তো সেখানে একটা জিনিস আমাদের এই ইনকিলাব মঞ্চ বললো যে তারা প্রেশার গ্রুপ হিসেবে থাকবে। এটা খুব ভালো কথা, প্রেশার গ্রুপ থাকাটা খুবই প্রয়োজন ছিল। এই সরকারের এরা প্রধান উপদেষ্টা এবং পানি উপদেষ্টা উভয়ই বলছেন যে আমরা আন্তর্জাতিক আদালতে যাব বলেছেন, না আন্তর্জাতিক ফোরামে যাব, আদালতে ফোরামে যাব। তো ভারতের সঙ্গে যখন আলোচনায় বসবে ডক্টর ইউনূস বোধহয় সাইড লাইনে কথাও বলবেন ইয়েতে যৌথ নদী কি জাতিসংঘের যে সম্মেলনে। তো সেখানে ডক্টর ইউনূস এই কাজটা অন্তত করতে পারেন, যেটা আমাদের আগের সরকাররা করে নাই। যদিও তারা হয়তো তাদের ম্যান্ডেট ছিল, তবুও তারা করে নাই। তারা এটা বলতে পারে, উনি বলতে পারেন দেখুন আমাদের তো জনগণ চায় যে একটা ন্যায্য সমাধান হোক নদীর পানি। আমি তো এর বাইরে যেতে পারবো না, আমাদের তো এটা করতেই হবে। আমাদের কাছে আমরা এটা বাধ্য। এই জনগণের কথা বললে ভারত কিন্তু ভয় পাবে। আমি কিন্তু স্পষ্ট বলছি, ভারত বাংলাদেশের মানুষকে প্রচণ্ড ভয় পায়। এটা আমি জানি, আমার নিজের জীবন দিয়ে আমি জানি। তারা বাংলাদেশিদেরকে যে কাঁটাতারে আটকায় রাখতে চায় এবং বাংলাদেশের যেই বেরোয় সেই মনে করে ক্রিমিনাল দেখাতে চায়। আক্রমণের ভয় না, ও ভয় পায়। এটাই বলি হিন্দুস্তানি কথা। এটা হলো যে এরা বাঙালি দেখলেই যদি বাঙালি বলে এই খবরদার, আমি তো ছোটবেলায় বড় হয়েছে ওদের সামনে, তো সেটা বলে আরে বাঙ্গাল কা জাদু। ওরা একটা ভয় পায় বাঙ্গাল কা জাদু। আচ্ছা, হ্যাঁ, কি জানি আমরা যেমন আমাদের বলি কামরূপ কামাখ্যা, এটা জাদুর কথা বলি, ওরা আবার বাঙ্গাল কা জাদু হিসাবে এটা দেখে। ওরা ভীষণ ভয় পায়। তো এখন এই যে আজকে আমরা যে কাণ্ডটা হলো, এই যে গত হাসিনার পতনের পরে আমরা মনে করছিলাম যে ভারত কি করে না করে, দেখলাম ভয় পেয়ে গেল। রাজনাথ সিং পর্যন্ত ভয় পেয়ে গেছে, রাজনাথ সিং পর্যন্ত ভয় পেয়ে গেছে। আরে ভাই, ভয় পাওয়ার কি আছে, তোমরা ন্যায্যতার সঙ্গে কথাবার্তা বলো, বাঙালি ভয়ের কিছু নাই। অনেক ধন্যবাদ এনামুল হক, ধন্যবাদ শরীফ ওসমান হাদি আপনাকে। দর্শক, শেষ করছি, অবশ্যই নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসতে পারলে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলে যে কোনো কিছু আদায় করা সম্ভব এবং সেই সময়টি নিশ্চয়ই আমাদের সামনে উপস্থিত। আমরা আশা করব শুধু ভারত নয়, যে কোনো আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রতিবেশী যে কোনো রাষ্ট্রের সঙ্গে যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, সেটি মিয়ানমার হোক, ভারত হোক, যারাই হোক, আমরা আমাদের ন্যায্য হিস্সাগুলো বা আমাদের ন্যায্য পাওনাগুলো আমরা আদায় করে নিতে পারবো। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।